জড়ালো ভারত পাকিস্তান। দিল্লির মিসাইল হামলার পরে 5 যুদ্ধবিমান ভূপাতিত করে ইসলামাবাদ। দুপক্ষে 36 জনের প্রাণহানি। সংযত হওয়ার আহ্বান আন্তর্জাতিক মহলের। সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় দুদেশের সীমান্ত এলাকার মানুষ। আতঙ্ক থাকলেও সার্বভৌমত্ব ইস্যুতে ছাড় দিতে নারাজ। পরিণতি বিবেচনার সংঘাত থেকে সরে আসবে দুপক্ষ, মত বিশ্লেষকের। আকাশপথ ঝুঁকিপূর্ণ বিবেচনায় মাঝপথে ফিরে গেছে ঢাকাগামী 2টি আন্তর্জাতিক ফ্লাইট। বাংলাদেশ সহ আশপাশের দেশেও পড়বে প্রভাব। ব্যবসা বাণিজ্যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। এটা কোনোভাবেই কাম্য না এবং এটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে। স্বাস্থ্য বিবেচনায় সক্রিয় রাজনীতিতে নয়, খালেদা জিয়াকে জাতীয় অভিভাবক হিসেবে চায় বিএনপি। ভোটের মাঠে ভূমিকা রাখবে আপোষহীন ভাবমূর্তি। জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। উনি যদি চেয়ারে বসে থাকেন, এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেংথ। 15 বছরেও শেষ হয়নি গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন কার্যক্রম। টেকনিকে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে পর্যালোচনা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালো 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তান। মধ্যরাতের পর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে শিশু সহ অন্তত 26 পাকিস্তানি নাগরিকের, আহত অর্ধশতাধিক। অপারেশন সিন্দুর নামের এই অভিযানে 24 দফায় টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ অন্তত 9টি স্থান। জবাবে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন 10 ভারতীয়। রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর সহ অন্তত 9টি স্থান। এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। স্থানীয় সময় রাত 1:44 শুরু হয় অপারেশন সিন্দুর নামে বিশেষ এই অভিযান, যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল, সুখোই এবং মিগ-29 মতো যুদ্ধ বিমানগুলো। কোনো সামরিক স্থাপনা নয়, বরং সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। আপনারা সবাই অবগত, ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে, যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানার নির্মূল করা। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নয়াদিল্লির এই অভিযান। হামলার সময় ভারতের 5 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। 3টি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে 2টি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও। বন্দী করা হয়েছে যুদ্ধবিমানগুলোর পাইলটদের। দাবি ইসলামাবাদের। কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত। তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে। পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে হামলার পর লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান, যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি। অনিক রহমান, যমুনা নিউজ। ভারত পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দুদেশের বাসিন্দাদের মাঝে। আতঙ্ক যেমন আছে, তেমনি মিসাইল হামলাকে সরকারের সঠিক পদক্ষেপ হিসেবে দেখছে অনেক ভারতীয়। আর দিল্লিকে পাল্টা জবাব দেওয়ার পক্ষে অনেক পাকিস্তানিরাও। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত এলাকায় হঠাৎ বিস্ফোরণ। ঘর ছেড়ে বেরিয়ে এলো সীমান্ত এলাকার মানুষ, দিশেহারা ছোটাছুটি। একই পরিস্থিতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তেও। পরমাণু শক্তিধর 2 দেশের সংঘাতময় পরিস্থিতি আতঙ্ক ছড়িয়েছে 2 পারের মানুষের মাঝেই। তবে পাকিস্তানে হামলাকে স্বাগত জানিয়েছে অনেক ভারতীয় নাগরিক।
এটা খুব ভালো পদক্ষেপ। ভারত পাকিস্তানকে উচিত জবাব দেবে, তার জন্য অপেক্ষা করছিলাম আমরা। এটা প্রয়োজন ছিল। পেহেলগামে হামলার পর মানুষের মাঝে অনেক ক্ষোভ ছিল। গোলাগুলি শব্দ শুনে দ্রুত ঘুম থেকে উঠি। গুলি চলছিল বলে বন্ধুকে বললাম বাড়ি ছেড়ে বের হতে হবে। আতঙ্কের মধ্যেও দেশের কঠিন সময়ে মনোবল ধরে রাখতে চাইছেন পাকিস্তানিরা। ভয় না পেয়ে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার অঙ্গীকার তাদের কণ্ঠে। ভয় আর আতঙ্ক ছড়িয়েছে মানুষের মাঝে। অনেকেই বাড়ি ছেড়ে ক্ষেত্রে আশ্রয় নেয়। এভাবেই কাল ভয়ঙ্কর এক রাত কেটেছে। কাপুরুষের মতো হামলা চালিয়েছে তারা। ভারতের এই হামলা আমাদের মনোবল দমাতে পারবে না। গেল কয়েকদিন ধরে উত্তেজনা বাড়তে থাকায় আগে থেকেই বড় ধরনের যুদ্ধের শঙ্কায় ছিল কাশ্মীরের দুই প্রান্তের মানুষ। ভারতের সামরিক মহড়ার ঘোষণার পর আতঙ্কে খাদ্য মজুদও শুরু করেছিল আজাদ কাশ্মীরের বাসিন্দারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পারেন তিনি। দ্রুত যুদ্ধ বন্ধের প্রত্যাশাও জানান ট্রাম্প। অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দুই দেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের সাথে তার যোগাযোগ হয়েছে বলেও জানান। পাকিস্তানে ভারতের অভিযানে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। উভয় দেশকে সর্বোচ্চ সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানে ভারতের অভিযানকে দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে চীন। দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। এটা লজ্জাজনক। আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা। আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে। সত্যিটা হলো তারা দীর্ঘদিন ধরে লড়ছে, দশকের পর দশক ধরে লড়ছে। আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক দাউদ খান বলছেন, সীমান্তে যে ভয় আর আতঙ্ক ছড়িয়েছে তা স্বাভাবিক হতে সময় লাগবে। তবে পাল্টাপাল্টি জবাবের পর আবারও সংঘাতের শঙ্কা তেমন নেই বলেই মত ভারতীয় বিশ্লেষক রাধা দত্তের। ইন্ডিয়ার তো একটা রেসপন্স হবে এটা জানা কথাই ছিল, তো সেটাই আমরা দেখেছি আজ ভোরের সময় থেকে। আর আশা করা যায় যে ওদের যেটা অ্যাটাক, আমাদের একটা রেসপন্স গেছে ভারতের থেকে, এরপরে এটা এসকেলেশন আর হবে না। এখানকার পরিস্থিতি, বিশেষ করে পাঞ্জাবের অবস্থা খুবই ভয়াবহ। পুরো এলাকা জুড়ে আতঙ্কে সাধারণ মানুষ। ভারতের হামলার ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। অনেকটা প্রত্যাশিতভাবেই সেটি ঘটে। ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশপথে। মাঝপথ থেকে ফিরে গেছে ঢাকাগামী আন্তর্জাতিক দুটি ফ্লাইট। অপর একটি ফ্লাইট রাতে ফেরত গেলেও আজ বেলা 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার কারণে ঝুঁকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা। প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। বাংলাদেশগামী অন্তত 3টি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের TK712, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারলাইন্সের J9533, জাজিরা এয়ারওয়েজ 531/532 মাঝ আকাশ থেকে ফিরে যায়। জানা গেছে টার্কিশ ফ্লাইটটি ওমানের মাস্কাটে অবতরণ করেছে। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় 1.5 ঘন্টা উড্ডয়নের পর কুয়েতে ফিরে গেছে। আর জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি দুবাই হয়ে কুয়েতে ফিরে যায়। পরবর্তীতে বুধবার বেলা 12টায় ফ্লাইটটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আর কিছুটা বিলম্বে হলেও ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ভারতগামী ফ্লাইটগুলো। যখন বিমানে ছিলাম তখন আমাদেরকে জানাইছে যে যুদ্ধে এটা ঘোষণা হয়েছে, এখন কোনোভাবে বিমান যেতে পারবে না। 5:45 ছাড়ছে, আবার 7:30 ছাড়ছে। পাকিস্তান তো আবার ব্যাক করছে, ব্যাক করার পরে মনে করেন আবার দুবাই গেছে রাসেল খাইমা। এই বিমানে আমাদেরকে পাঠাবে তা কনফার্ম নাই, কি করবে বিমানবন্দরে যাইলে বলা যাবে, কুয়েত এয়ার কর্তৃপক্ষ জানেন। তারপরে এখান থেকে আপনার রিটার্ন যাওয়ার পরে 5 মিনিট পরে আবার অ্যানাউন্সমেন্ট করছে যে এটাই যাবে, একটু অপেক্ষা করে।
দর্শক, এই বিষয়ে আরও আপডেট জানতে আমাদের সহকর্মীর সাথে কথা বলবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, সার্বিক পরিস্থিতি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে, এখন কি অবস্থা সেখানে? সোহার, একটু বলতে চাই যে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা সব কিছু স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেই সাথে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু আন্তর্জাতিক গন্তব্য সেই সাথে ডোমেস্টিক ফ্লাইটগুলো কিন্তু ছেড়ে গেছে। তবে প্রত্যেকটি ফ্লাইটেই দেখা যাচ্ছে যে ফ্লাইট রাডার 24 নামে একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের সূত্র ধরে আমি যদি একটু বলি যে প্রত্যেকটি ফ্লাইটই কিন্তু দেরিতে ছাড়ছে। আর সেই সাথে আমরা কোনো বিমান দেখেছি 2 ঘন্টা পরে এখান থেকে ছেড়ে গেছে, আবার সেই সাথে আমরা দেখেছি যে বিমান আসছেও, বেশ কয়েকটি বিমান দেরি করে আসছে। আপনি জানেন যে ভারত পাকিস্তানের এই যে সাংঘর্ষিক অবস্থা, বিশেষ করে আকাশ পথে এক ধরনের ভীতিকর পরিস্থিতি কাজ করছে। যাত্রী যারা ছিলেন তারাও তাদের ভয়ঙ্কর সেই তথ্যের কথা কিন্তু বলেছেন যখন শুনেছে যে এই বিমানটি আবার ফিরে যাবে কুয়েতে বা আবার ফিরে যাবে ওমানে, তখন আসলে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। তবে সব কিছু স্বাভাবিকভাবে চলাচল নিশ্চিতের চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে 2-1টি আন্তর্জাতিক বিমান বাদে সবগুলো বিমানই কিন্তু যথাসময়ে কিন্তু চলাচল করছে। রাব্বি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পাকিস্তান এবং ভারতের রণকৌশল এবং সামরিক সক্ষমতা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রশিদ। স্বাগত আপনাকে। শুরুতেই জানাতে চাই, সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কি আছে, মানে আপনার কাছে এটা জানতে চাই। আর সমরাস্ত্রের সংখ্যায় পাকিস্তানের চেয়ে কয়েক গুণ এগিয়ে ভারত, এক্ষেত্রে দুই দেশ লড়াইয়ের ক্ষেত্রে কি ধরনের নীতি বা কৌশল গ্রহণ করে থাকে? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনার কাছে প্রশ্ন ছিল যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কি আছে, আর সেক্ষেত্রে সমরাস্ত্রের সংখ্যায় পাকিস্তানের চেয়ে কয়েক গুণ এগিয়ে ভারত, সেটা আমরা জানি। সেক্ষেত্রে দুই দেশ লড়াইয়ের ক্ষেত্রে কি ধরনের নীতি বা কৌশল গ্রহণ করে থাকে, কি মনে হচ্ছে? হ্যালো, জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুরুতেই আপনার কাছে জানতে চাই, সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কি আছে, কি মনে হচ্ছে? সমরাস্ত্রের সংখ্যায় পাকিস্তানের চেয়ে কয়েক গুণ এগিয়ে ভারত, এক্ষেত্রে দুই দেশ লড়াইয়ের ক্ষেত্রে কি ধরনের নীতি বা কৌশল গ্রহণ করে থাকে মনে হচ্ছে? এর আগে আমাদের কথা হয় নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনির আকন্দের সাথে। তার শঙ্কা, পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়বে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে, ক্ষতিকর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে দ্রব্য মূল্যে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিতে পারে। দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। This will have a serious impact in the neighborhood. এবং not only in the neighborhood, it will have a severe impact internationally. এটা আর্থিকভাবে ব্যবসা বাণিজ্যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, এটা কোনোভাবেই কাম্য না এবং এটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে। একটা যুদ্ধ লাগার পরে, এটা বন্ধ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর এটার ইম্প্যাক্ট এই জনগণ সাফার করবে। এদিকে পাকিস্তানের বেসামরিক ও ধর্মীয় স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে ভারতের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের 2টি মসজিদ। এ নিয়ে ভয় আর আতঙ্ক স্থানীয়দের মাঝে। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ভারত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলায় যেসব স্থাপনা রয়েছে তার মধ্যে একাধিক মসজিদও রয়েছে।
এর মধ্যে মুজাফফরাবাদে হামলার লক্ষ্যবস্তু করা হয় বিলাল মসজিদকে, সেখানে আহত হন 2 জন। আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই, এরপরই মসজিদে আগুন ধরে যায়। আমরা বাইরে বেরিয়ে আসতেই আবারও বিস্ফোরণ ঘটে, এরপর ভয়ে সবাই বের হয়ে আসি। অন্যদিকে কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় 16 ও 18 বছর বয়সী 2 জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় নারীসহ 2 জন আহত হন। এর পাশাপাশি পাঞ্জাবের মুরিদকেতে উমালকোরা মসজিদেও হামলা হয়। ওই ঘটনায় 3 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। ভারতীয়রা আমাদের মসজিদ লক্ষ্য করে রকেট ছোড়ে, তারা এভাবেই ভয় আর আতঙ্ক ছড়াচ্ছে। এদিকে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, পাকিস্তান এবং ভারতের রণকৌশল এবং সামরিক সক্ষমতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। স্যার, আপনাকে স্বাগত জানাতে চাই যমুনার স্টুডিওতে। দুঃখিত, কয়েকবারই সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা চেষ্টা করছি সংযোগটা এখন ধরে রাখার। আপনার কাছে শুরুতেই প্রশ্ন যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কি আছে, কি মনে হচ্ছে? একই সাথে সমরাষ্ট্রের সংখ্যায় পাকিস্তানের চেয়ে কয়েক গুণ এগিয়ে ভারত, সেক্ষেত্রে দুই দেশ লড়াইয়ের ক্ষেত্রে কি ধরনের নীতি বা কৌশল তারা গ্রহণ করে থাকে বলে মনে হয়? আপনার ভারতের আয়তন তো বড়, ভারতের জনসংখ্যা বেশি, সুতরাং তার সমরাস্ত্রের সংখ্যাও বেশি। কিন্তু ভারতের তো আবার সেদিক দিয়ে এই সমরাস্ত্রগুলোকে বিভিন্ন জায়গায় রাখতে হয়, সৈন্যগুলোকে বিভিন্ন জায়গায় রাখতে। 1700 কিলোমিটার, বাংলাদেশের সাথে 4120 কিলোমিটারের বেশি এবং চীনের সাথে 3000 কিলোমিটারের বেশি। সুতরাং তাকে তার সৈন্য, সমরাস্ত্র, যুদ্ধ বিমান সবকিছু কিন্তু চীন সীমান্তও রাখতে হয়, বাংলাদেশ সীমান্তও রাখতে হয়, আবার যে আপনার বিচ্ছিন্নতাবাদী উপদ্রুত যে এলাকাগুলি আছে মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতেও রাখতে হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ভারত তার সীমানার মধ্যে যা রাখে তার খুব একটা বেশি পাকিস্তান সীমান্তে রাখতে পারে না। তার 4.5 লাখ সৈন্য রাখতে হয় কাশ্মীরে এবং বাকিটা তার অন্যান্য পাকিস্তান সীমান্তে থাকে। তো সেই হিসেবে বিবেচনা করলে এখন কিন্তু পাকিস্তানের সাথে ভারতের সীমান্তে মোটামুটি সমতা আছে, সেটা যুদ্ধ বিমানেও আছে, সৈন্য সংখ্যাও আছে এবং ট্যাঙ্কেও আছে। বরং ট্যাঙ্কে পাকিস্তানের সংখ্যা এবং কোয়ালিটি আপনার ভারতের থেকে ভালো এবং উন্নত। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যুদ্ধ শুধুমাত্র সৈন্য সংখ্যা বা সমরাস্ত্র সংখ্যার উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে একটা হচ্ছে কোয়ালিটি, আর একটা হচ্ছে যুদ্ধ করার আগ্রহ এবং ট্রেনিং, প্রশিক্ষণ এবং কত ভালোভাবে আপনার সৈন্যরা বা অফিসাররা সেই সমরাস্ত্র গুলোকে ব্যবহার করতে পারে তার উপরে। এ সমস্ত আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এবং আমরা হয়তো দেখেছি যে দেখেন 2019 সালেও আপনার ভারতীয় বিমান বাহিনী কিন্তু যুদ্ধ করে পাকিস্তানের সাথে বেশ খুব একটা ভালো করতে পারেনি, তাদের উইং কমান্ডার অভিনন্দন আটক হয়েছিলেন। এবং আজকেও আমরা শুনতে পাচ্ছি যে তাদের 5টি যুদ্ধ বিমান পড়ে গেছে, যার মধ্যে অত্যাধুনিক রাফাল মানে ফ্রান্সের তৈরি রাফালে যুদ্ধ বিমানও আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে কর্তব্যে নিতে হবে। এখন আপনি যদি আরো আগের কথায় আসেন, 1965 সালে যখন পাকিস্তান ভারত যুদ্ধ করেছে তখন পাকিস্তানের থেকে ভারতের যে রেশিও ছিল সেটা ছিল 1:5, মানে পাকিস্তানের 1টা, ভারতের 5টা। তো যুদ্ধ কিন্তু তখনও হয়েছে এবং তখনও কিন্তু এরকম ভাবে একটা সমতা মানে যুদ্ধক্ষেত্রে বজায় ছিল যে ঠিক মানে কেউ কাউকে পরাজিত করতে পারেনি, এরকম একটা অবস্থান ছিল। রুশদ স্যার, আপনার কাছে আরেকটু জানতে চাই আরেকটা বিষয়ে, যে পাকিস্তান বেলুচিস্তানে বিদ্রোহী এবং খায়বার পাখতুনখোয়ায় তেহরিক তালেবানরা তো সক্রিয়, কি মনে হয় এই মুহূর্তে কি বিদ্রোহীরাও সরাসরি হামলা করতে পারে? পাকিস্তানে বেলুচিস্তানে গতকালকেও আপনার বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের 7 জন সোলজারকে বোমা মেরে হত্যা করেছে এবং খাইবার পাখতুনখোয়ায় পুলিশ হত্যা করেছে। এরা আফগানিস্তান থেকে আসে এবং আফগান তালেবানদের সমর্থন পুষ্ট তেহরিকে তালেবান পাকিস্তান। এরা একটি ইউটোপিয়ান চিন্তার মধ্যে আছে যে ওইখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তাদের কথা অনুযায়ী ইসলামী রাষ্ট্র। সুতরাং তারা এই ধরনের কাজ চালিয়ে যাবে এবং এটা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটা বড় মাথা ব্যথা। তার কারণ এর জন্য আপনার পশ্চিম সীমান্তে মানে আফগান সীমান্ত এবং ইরান সীমান্ত জুড়ে
জুড়ে তাদেরকে প্রায় 1,65,000 সৈন্য সবসময় মোতায়েন করতে রাখতে হয়, কিছু বিমান বাহিনী রাখতে হয়, তাদের মানে যে প্যারামিলিশিয়া বাহিনী আছে তাদেরকে রাখতে হয়। এটা আবার পাকিস্তানের জন্য একটা অসুবিধা, এবং এটা এই মানে এটা সবসময় পাকিস্তানের জন্য থেকে যায় যে আপনার বহিঃশত্রুর থেকে আভ্যন্তরীণ শত্রুর যে একটা ব্যাপার, কারণ এরা তো জনগণের সাথে মিশে থাকে, এরা তো প্রকাশ্য না, হঠাৎ করে এসে আত্মঘাতী বোমা মেরে ফেলে বা বোমা বিস্ফোরণ করে, কোনো একটা জায়গায় আক্রমণ করে, চেক পয়েন্টে আক্রমণ করে, ক্যান্টনমেন্টে আক্রমণ করে। তো সেই দিকটাও পাকিস্তানকে লক্ষ্য রাখতে হচ্ছে, এবং এটা একটা বড় হ্যান্ডিক্যাপ পাকিস্তানের জন্য। জি দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় থাকার জন্য। সক্রিয় রাজনীতিতে নয়, খালেদা জিয়াকে এখন জাতীয় অভিভাবক হিসেবে পরিচিত করাতে চায় বিএনপি। দেশের সংকট আর সম্ভাবনায় খালেদা জিয়ার অভিজ্ঞতা আর পরিচিতি রাষ্ট্র কাজে লাগাবে এমন প্রত্যাশা নেতাদের। রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, বাংলাদেশের মতো দেশে ৭৫ বছরের পর সক্রিয় রাজনীতিতে অবদান রাখার উদাহরণ নেই, বরং খালেদা জিয়াকে আলংকারিক চেয়ারপারসনের পদে রেখে তার আপোষহীন চরিত্র আর তুমুল জনপ্রিয়তা ভোটের মাঠে কাজে লাগাতে পারে বিএনপি। আরিফিন শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৪ মাস পর দেশের মাটিতে রাজস্বিক প্রত্যাবর্তন হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। ফুল বৃষ্টি আর স্লোগানে নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। মাইনাসের সব শঙ্কা উড়িয়ে দিয়ে আশার সঞ্চার করেছে খালেদা জিয়ার হেঁটে চলার এই চিত্র। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গুঞ্জন উঠেছে, তবে কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন? যদিও ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হবার পর থেকে রাজনীতির বাহিরে তিনি, তবে ৫ আগস্টের পর ২টি কর্মসূচিতে ভিডিও বার্তা দেন ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ। ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির হাল ধরেন তার ছেলে তারেক রহমান। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপি রাজনীতি। এমন বাস্তবতায় খালেদা জিয়ার সক্রিয় হওয়ার সম্ভাবনা কতটুকু? তার নামের সাথে বিএনপির লক্ষ কোটি সমর্থক সদস্যের প্রেরণা জড়িত। দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসী যখন উৎকণ্ঠিত, এই সময় তিনি জাতির অভিভাবক হিসাবে জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। জীবনের পরন্ত বেলায় থাকা খালেদা জিয়ার রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। বলেন, খালেদা জিয়ার স্বচ্ছ ভাবমূর্তি আর জনপ্রিয়তাই বরং কাজে লাগাতে পারে বিএনপি। ৭৫-এর পরে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন, এটার কোনো প্রমাণ কিন্তু নাই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় তার একটা ইমেজ আছে, এবং এটা বিএনপির জন্য একটা অ্যাসেট। কিন্তু উনি যদি চেয়ারে বসে থাকেন, এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেংথ, নৈতিক শক্তির জায়গা। তার যে ফেস ভ্যালু, এটা এখনও অনেক গভীর প্রভাব সাধারণ মানুষের উপরে। অন দি আদার হ্যান্ড, যদি শেখ হাসিনার কেউ ধরেন, দলের জন্য এটা তো বিরাট সম্পদ, এটা তো কোনোভাবেই তারা মিস করবে না। প্রায় ৪.৫ দশক বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন খালেদা জিয়া। এই দলের হয়ে ৩ বার প্রধানমন্ত্রী, ২ বার বিরোধী দলীয় নেতার আসনে বসেন তিনি। তার মতো গৃহবধূ থেকে তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ হওয়ার ইতিহাস বিশ্বে বিরল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 111 তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। বলেন, চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে গণ অভ্যর্থনা পেয়েছেন তাতে নেতাকর্মীরা উজ্জীবিত, তাই এখনই নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতারা। ডক্টর ইউনুসকে এই নিয়ে সতর্ক হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়, আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে।
আন্তরিকতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় সবার ঐকমত্য হতে হবে, মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় এই কথা বলেন তিনি। বলেন, এটি শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। এ সময় জাতীয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানান, 118টি সংস্কার প্রস্তাবে একমত তার দল। ঐকমত্য প্রতিষ্ঠায় দলটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সাধারণ সম্পাদক। আলোচনা শেষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, কোনো দল 1% ভোট পেলেও সংসদে তাদের প্রতিনিধি থাকতে হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত দলটি। সকলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার তৈরি হবে এমন প্রত্যাশা নাগরিক ঐক্যের। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। আমাদের কাজটা হচ্ছে কেবলমাত্র সহযোগিতা করা। 118টি আমরা একমত হয়েছি। একমত নই আমরা 38টি বিষয়ে, আংশিক একমত 10টিতে। 15 বছরেও শেষ হয়নি গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন। উল্টো দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ও মাটি জমে 2টি লেকের পানি ধারণ ক্ষমতা কমে গেছে। তাই সময় ও মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে বাড়তি খরচ হবে 145 কোটি টাকা। এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। বাস্তবায়ন করবে রাজুক। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, নগরবাসী বিনোদন সুবিধা নিশ্চিতে গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় 2010 সালে। কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। বিশেষ করে করাইল বস্তি উচ্ছেদ করা হলে এসব পরিবারকে কিভাবে পুনর্বাসন করা হবে তা নিয়ে আলাদা স্টাডি হয়েছিল, তবে কোনো সিদ্ধান্ত দেয়নি বিগত সরকার। এবার সেই স্টাডির পুনর্বাসন করা হবে তা নিয়ে আলাদা স্টাডি হয়েছিল, তবে কোনো সিদ্ধান্ত দেয়নি বিগত সরকার। এবার সেই স্টাডির আলোকে একটি পুনর্বাসন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এদিকে 8 বছর পর আলোর মুখ দেখছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প। 9,000 কোটি টাকার ব্যয় কমিয়ে আনা হয়েছে 519 কোটিতে। সে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে একনেকে। 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে হত্যার অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শেষে এই আদেশ দেন। সাবেক আইজিপি শহীদুল ইসলামকে 25 মে, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 27 মে ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে 29 মে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এছাড়াও মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত 21, 22 ও 23 এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে জঙ্গি নাটক সাজানোর মাধ্যমে ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল, সেই আবেদনও মঞ্জুর হয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে 36 রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। এছাড়া রোহিঙ্গাদের সাথে 8 বাংলাদেশিও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম 22 বিজিবি ও জামালপুর 35 বিজিবি। কর্মকর্তারা জানান, ভোরে রৌমারীর শাপলা চত্বর এলাকায় ভ্যানে করে যাওয়ার সময় 20 রোহিঙ্গা সহ 7 বাংলাদেশিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরও 2 রোহিঙ্গা ও 1 বাংলাদেশিকে আটক করে রৌমারী থানা পুলিশ। এছাড়া ভুরুঙ্গামারী নতুন বাজারে ভোরে 14 রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে তাদের কুড়িগ্রাম 22 বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশ ইন করেছে। বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড সদস্য সহ 40 নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে আজ।
দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানযোগে তাদের হস্তান্তর করার কথা রয়েছে। এরই মধ্যে তাদের কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। বিজিবি জানায়, রাখাইনের সংঘাত শুরুর পর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে 34 জন ব্যক্তি বাংলাদেশে ঢুকে আশ্রয় নেয়। এদের মধ্যে সেনা ও বিজিবি সদস্য ছাড়াও রয়েছেন সাধারণ নাগরিক। এছাড়া 6 জন ছিলেন কারাগারে বন্দী। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার থেকে একটি বিশেষ বিমান 1:30টা নাগাদ কক্সবাজারে অবতরণ করবে। মিয়ানমারের নাগরিকদের নিয়ে 2:45টার দিকে বিমানটি কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। এদিকে মিয়ানমারে আটক থাকা 214 জন বাংলাদেশি নাগরিক তাদের দণ্ড শেষ করে দেশে ফিরে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত রাজবাড়ীর সাগরের মরদেহ উত্তোলন কার্যক্রম স্থগিত করেছে প্রশাসন। বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে সাগরের মরদেহ উত্তোলন করতে যান মামলার তদন্ত কর্মকর্তা সহ অন্যান্যরা। হত্যা মামলা দায়ের প্রেক্ষিতে মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন আদালত। তবে এ কাজে আপত্তি জানায় পরিবার। পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন চেয়ে ফিরে যান প্রশাসনের কর্মকর্তারা। গত 6 ফেব্রুয়ারি শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহত সাগরের চাচাতো ভাই। সে প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্তের নির্দেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরো জেলা জানে, পুরো দেশ জানে যেটা কিভাবে মারা গেছে। এটা লাশ নতুন করে তোলার কোনো কিছু নাই। শহীদ সাগরের যে পরিবার, তারা চাচ্ছেন না যে এই লাশ কবর থেকে উত্তোলন করা হোক। তো আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি।